আবার না হয় নতুন করে পাহাড়ের গায়ে গল্প লিখি। হোক না পুঁজি অল্প আমার, তাতেই বা আর কি ক্ষতি। রং কলম না রইল বা, ক্যানভাস তো আকাশ ছোঁয়া, চেষ্টা করে একেই দেব শ্রাবণ আকাশ বৃষ্টি ধোয়া। বুকের মাঝে জড়িয়ে নেব গন্ধ ফুলের ছন্দ যত, ছবির মাঝে উঠবে ফুটে মন হারানোর নকশা শত। নত্য সত্যের বিধান ভেঙে করি উপর সৃষ্টিতে, জগৎ ছোটে মায়া আর কল্পনারই দৃষ্টিতে। কল্পনার দৃষ্টি তো থাকেই, সবারই আছে, কিন্তু সবাইকে সেই কাল্পনিক কল্পনার দিকে এগোতে পারেন? চেষ্টা করেন, নিঃসন্দেহে তারা চেষ্টা করেন সেই কল্পনা দিকে এগোনোর জন্য। অনেক সময় কল্পনা হারিয়ে যায়, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। কল্পনাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আসলে খুঁজে পাবো কি করে কল্পনাকে? যে কাল্পনিকভাবে নিজেকে নেওয়ার জন্য যে প্রয়াস, সেটাই যদি না করি তাহলে কল্পনা তো হারাবে বটে। কল্পনা অত সহজ নয়। তার নিজস্ব সৃষ্টিশীলতা, সৃজনশীলতার সমস্ত কিছুর কাছে গিয়ে ধরা দেবে আপনার কাছে। কিন্তু কিন্তু কিছু কল্পনা তো থাকেই সেই সৃষ্টির সৃজনের সূত্রতায়, ভাবনায়, রঙে, আলপনায়। এমনকি রামধনুর হয়তো 7টা রঙও তার ভেতর থাকতে পারে, কিংবা নিকষ কালো অন্ধকার, অথবা ঝকঝকে আলো, অথবা নক্ষত্রের মিটিমিটি, কিংবা সূর্যের গনগনানে আঁচ। সব কিছু মিলিয়েই একটা কল্পনা। হ্যাঁ, এই সমস্ত নয়, ইতিবাচক বেশ ভালো ভালো কথা হলো বটে। কল্পনার ভেতর কি দুঃখ থাকবে না? নেতিবাচকতা থাকবে না? তা আবার হয় কি করে? নেতিবাচকতাকে যদি নাই বুঝতে পারেন, তাহলে আর ইতিবাচকতাকে বুঝবেন কি করে? দুঃখকে যদি না সইতে পারেন, তাহলে সুখকে অনুভব করবেন কি করে? অনেক রকম কথা বেশ হলো না? বলছি একটু আবেগে। যার কবিতা দিয়ে আজকের এই আবেগের কল্পনাতে আমি আমার নিজের আবেগের কল্পনাকে একটু উস্কে দিলাম, তিনি আমাদের খুব অত্যন্ত পরিচিত মানুষ, আমার খুব অত্যন্ত প্রিয় বন্ধু, বহুদিনের, বহু ভাবনার, সাহিত্যের, সংস্কৃতির, সৃজনশীলতার এক অন্য দর্শন। তাকে আমি একটু মাঝে মাঝে একটু অন্যরকমভাবে ভাবি। আসলে তিনি আমাকে ভাবতে বাধ্য করেন। আমি ভাবি তিনি প্রবন্ধকার, আবার চমকে যাই, না প্রবন্ধকার তো নন, কিন্তু কবিতা লেখেন। আবার ভাবি তাহলে তিনি নিশ্চয়ই কবি এবং প্রবন্ধকার বটে। তারপর ভাবি না, ছোট গল্প তো লিখছেন, রিসার্চ করছেন। এই সামগ্রিকতার ভেতরে একটা অন্য দর্শন নিয়ে তিনি তার মতন করে কাজ করে চলেছেন অন্তত বিগত 4টে দশক ধরে। এবং এই 4টে দশক ধরে এই যে কাজ, এই কাজের ভেতরে তার নামটার সাথেও বেশ একটা অদ্ভুত কেমন যেন সৃজনশীলতা, সৃষ্টিশীলতার একটা অদ্ভুত গন্ধ আছে, একটা ভাবনা আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি আপনাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, আমাদেরও খুব প্রিয় মানুষ, আমারও খুব প্রিয় মানুষ, খুব কাছের বন্ধু, কৃষ্ণকলি বেরা। নমস্কার কৃষ্ণকলি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। অনেকটা কথা বলতে হলো জানো তো, কারণ মুশকিলটা হচ্ছে কি, তোমার সম্পর্কে বলতে গেলে আমার বড় সমস্যা হয়। সমস্যা হচ্ছে কি বলবো, কোথায় বলবো, তারপর তুমি আবার বাংলার লোক, তোমার বইয়ের নাম বড় বেশি বাবা, শক্ত টক্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে তুমি মানুষটা একেবারে খুব হজবরল, মানে কি করে বললাম, একটু রসিকতা করে বললাম, আসলে তুমি খুব সাধারণ মানুষ। তুমি হই হই করে কথা বলতে পারো, হই হই করে কথা বলতে বলতে কবিতা বলতে পারো, জীবনের দর্শন সময়ের সাথে সাথে এগোতে পারো। এই যে এগোনো, তুমি বলো যে অশোক আমি এগোচ্ছি, আমি কবিতা নিয়ে এগোই, আমি সাহিত্য নিয়ে এগোই, আবার যখন প্রবন্ধকার তখন তোমাকে আমার মনে হয় ওরে বাবা রে বাবা, একটা বেশ গম্ভীর দিদিমণি টাইপের, এইটা আমার একটা মনে হয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কৃষ্ণকলি কেমন আছে? প্রথমত বলি, যে কোনো সৃষ্টি, যে কোনো লেখা, সে প্রবন্ধ হোক, গল্প হোক, কবিতা হোক, আমার কাছে না অক্সিজেনের মতো। আমার মনে হয় আমাদের সাম্প্রতিক জগতে মানে বাতাসের অক্সিজেন নয়, মানবতার এবং মনুষ্যত্বে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, যেখানে অক্সিজেন নেই, সেক্ষেত্রে আমি এগুলোর মধ্যে থেকে মানবতা, মনুষ্যত্বের অক্সিজেন খুঁজে পাই। আমাকে এগুলো অক্সিজেন যোগায়, আমাকে এগুলো প্রেরণা দেয়, এগুলো আমাকে বলে যে তুমি কিছু করো। শুধু শ্রীরামকৃষ্ণ বলতেন যে পৃথিবীতে এসছো একটা দাগ রেখে যাবে না, আমি চেষ্টা করি সেই দাগটা রেখে যেতে।
শুধু লেখালেখি তো নয়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে একটা মানুষের শীতের মধ্যে কুঁকড়ে পড়ে আছে, গায়ে একটা মানে কোনো মতে লজ্জা নিবারণের একটু বস্ত্র আছে, আর কিছু নেই। সেক্ষেত্রে আপনার কবিত্ব নয়, প্রাবন্ধিকতা নয়, জেগে ওঠার কথা আগে মনুষ্যত্ব, মানবিকতা। চমৎকার। এই যে এই যে এই যে জাগরণ, হৃদয় জাগরণ, অন্তর জাগরণ আমি বলবো, এই অন্তর জাগরণ কিন্তু সবসময় আমরা করে উঠতে পারি না। তুমি লেখক মানুষ, তোমাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। এই যে ভাবনাটা, এই যে জাগরণ, অর্থাৎ কিনা আমিও তোমার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছি, হয়তো তুমিও বিন্দুমাত্র কিছুটা হলেও শিখছো। এই যে দর্শন, পারস্পরিক ভেতরে যে একটা জারণ হওয়া, এইটাকে আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে বলে মনে হয়। যে আমরা বড় বেশি প্র্যাকটিক্যাল হচ্ছি, জীবনে বাঁচার জন্য অনেক অর্থ দরকার, অনেক জীবনযাপনের বিলাসিতা দরকার, সেদিকে সেই মুখী কি হচ্ছে বলে মনে হয়। আসলে প্রথমেই বলি, আমরা ছোটবেলায়, তুমিও দেখেছ যে রকে বলো, সন্ধ্যাবেলায় বাবারা গিয়ে গাছতলায়, ক্লাব মানে ক্লাব বলে কিছু সেরকম ছিল না, ক্লাব বলতে একটা চায়ের দোকান বলো, একটা আড্ডা হতো। এবং সেই আড্ডাতে কিন্তু খুব কনস্ট্রাকটিভ আলোচনা, গঠনমূলক আলোচনা হতো। আমি ছোটবেলায় দেখেছি যে পাড়ার রকে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু সিটি মারা আলোচনা হচ্ছে না, সেখানে কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে। মানে এই জানিস তো, এটা নেই, এটা দিয়ে করি, চল এটা করি বা ওটা করি, বা এই পাড়ার ছেলের ঠিক করে অঙ্কের অবস্থা কিন্তু ভালো না, দুদিনের মধ্যেই কিন্তু হয়তো শ্মশানে যেতে হবে, রেডি থাকিস কিন্তু রাত বিরাতে রাখবো। এখন সেই আড্ডাটাই উঠে গেছে। অসাধারণ কথাটা বললে, পাড়া মানে শুধু ওই 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 চায়ের দোকানের আড্ডা কালচারটা উঠে গেছে বটে, পাড়াটাও কিন্তু একটা পরিবার। পাড়াটাও এখন আর পাড়া বলে কিছু নেই, ফ্ল্যাট কালচার। পাড়ার সিনিয়র জ্যাঠামশাই আসছেন, রক্তের সম্পর্ক নয়, তিনি সবার সামনে একটু বকছেন, মাথা নিচু করে চলে যাচ্ছে, তাই না? এবং কেন আমাদের কমে গেছে এগুলো? সেই সময় যে পাড়ার জ্যাঠামশাই বলো, কাকিমারা বলো, জেঠিমারা বলো, তারা যখন আমাদের ভুল দেখলে শাসন করতেন, তখন কিন্তু আমরা মাথা নিচু করে মানতাম। শুধু না, আমাদের বাড়ির লোকরাও সেটাকে মেনে নিত, মানে বাড়ির লোকও মেনে নিত। আর এখন আপনি পাড়ার একটা বাচ্চাকে একটু বকে দেখুন, তার বাড়ি শুধু রেড়ে করে ছুটে আসবে। আচ্ছা, হাতে তো একটা কলম আর একটু মগজাস্ত্র, এর বাইরে তো কিছু নেই, তবু তার মাঝখানে যখন লিখে ফেলছো, তখন সে লেখার ভেতরে কি মনে হয় যে কিছু মানুষকে বা একজন মানুষকেও তোমার এই যে একটা কিছু করা দরকারের যে যাত্রাপথ, সেই পথের পথিক করতে পারছো? যখন সারাদিন পর সন্ধে নামে, আমি না মানে খুব অবাক বিস্ময় সেই সন্ধ্যেটার দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, যে আরো একটা দিন শেষ হয়ে গেল, রাত নামছে, অথচ আমার কত কাজ করা বাকি রয়ে গেল। পৃথিবী থেকে শুধু তো আমরা দুহাত ভরে নিয়েই যাই, কতটুকু দিই আমরা পৃথিবীকে। তোমার একটা কবিতা আমার একটু অন্যরকম লাগে, জানো তো, বিলম্বিত বসন্ত। আসলে সবই ওই বিলম্বিত হলেও কিন্তু শেষ পর্যন্ত আসুক, মানে ওই সেই ইতিবাচকতা, না হয় বিলম্বিত হোক, তবু তো এলো, তবু তো এলো, দেরি হোক কিন্তু আসুক। কিন্তু আমার কথাটা হচ্ছে সেটাই, যে সবকিছুই যে সময় মেপে, দিনক্ষণ, পঞ্জিকা মেপে হতে হবে তার ব্যাপার না, হোক, ব্যাপারটা দেরিতে হলেও হোক। তোমার কবিতার মধ্যে অনেক প্রতিবাদ, তুমি প্রতিবাদ করছো, মানে খুব দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করছো। আবার কোনো কবিতা তোমার ধৃষ্টতা নেবে না তো, রাগটা করবে না? রাগ করছো না কেন? অনেকে আবার বলে যে কৃষ্ণকলির কবিতা মানে বাবা বড্ড বেশি জ্ঞান দেয়, উফ কত কি জ্ঞান দিচ্ছে। আমি কিন্তু এটা খুব খুশি হই, আসলে এই জ্ঞানের কবিতাও কিন্তু একটা অন্য রকমের কবিতার ছন্দের মাত্রা তৈরি হয়ে যায়। তুমি নিজেকে কিভাবে বিশ্লেষণ করবে? অ্যাকচুয়ালি গানের ক্ষেত্রে, যেমন ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে না ঘরানা থাকে, লখনৌ ঘরানা, বেনারস ঘরানা, বিষ্ণুপুর ঘরানা, আমাদের কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই। আমার যে ঘরানা, তোমার সেই ঘরানাটা নাও থাকতে পারে, আবার তোমার যে ঘরানা সেটা আর অন্য কারণ নাও থাকতে পারে, যার যার ঘরানা কিন্তু আলাদা। আমার ঘরানার ক্ষেত্রে আমি ওই ঘরানাটাকে মানে ফলো করি, সেক্ষেত্রে এমন নয় যে আরেকজন আমার সেই ঘরানাটাকে মানে ফলো করবেন। আমি জীবন দর্শনকে, সমাজের প্রতিবাদী বা প্রতিবাদকে আমি এইভাবে দেখি, যে মাদুরের ওপর উপর হয়ে শুয়ে আছে মানুষটা, কিন্তু তার পিঠের খোলসের মধ্যে, চামড়ার মধ্যে মেরুদণ্ডটা দেখতে পেলাম না। তবে যে বাবা ছেলেবেলায় পড়িয়েছিলেন মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীর তফাৎ, সেখানে তো মানুষ মেরুদণ্ডী বলেই চিনিয়েছিলেন। তবে কি আমার চোখের ভুল?
জানি আজকাল সব ছবি, সব সৌষ্ঠব কেমন যেন এক মনে হয়, মেরুদণ্ডহীন একটা আকৃতি। কেঁচো কেন্নর সাথে কোনো তফাৎ খুঁজে পাই না, 206 হাড়ের কাঠামোর সংজ্ঞার। এটাই কি তবে প্রতিবাদহীন সমাজের পেন্সিল স্কেচ? আমার এটাই মনে হয়। আজকাল না আমাদের মেরুদণ্ডটা কি জানি সোজা করতে পারি না, হারিয়ে গেছে কোথাও যেন। কলসের মধ্যে আমরা মেরুদণ্ডটা খুঁজে পাই না মাঝে মাঝে। প্রতিবাদ জানাতে হয়, কিন্তু প্রতিবাদের ভাষা আলাদা। সবসময় যে চেঁচামেচি করে প্রতিবাদ জানাতে হবে তার তো কোনো মানা নেই। প্রতিবাদ জানানোর অনেক রকম পন্থা থাকে, ভালোবেসেও প্রতিবাদ করা যায়। অর্থাৎ অর্থাৎ নীরবতারও একটা শব্দ আছে, মৌনতারও একটা মুখরতা থাকে। মৌনতার একটা মুখরতা আছে। হ্যাঁ, মৌন হলেই যে তুমি মৌনতা না, তোমার ভেতরে তুমি হাজার, এই যে অনেক ঋষিমুনি এখনো আছেন, আমার জানা একজন সাধক যিনি গোটা অগ্রহণ মাসটা কথা বলেন না, মৌন থাকেন, সকাল 8টা থেকে রাত 10টা। কিন্তু উনি বলেন মাঝে মাঝে যে এই মৌনতার ভেতরেই মুখরতা থাকে। যত বেশি আপনি চুপ করে থাকবেন তত বেশি আপনার মন কথা বলবে, মুখ যত কম কথা বলবে। মানে ওইটা বলতে হবে, মন বলে আমি তার মনের কথা জানি না, না। মৌনতা। প্রিয় দর্শক, একটু মৌনতা নেব, মানে কথাবার্তার মৌনতা নেব, একটু বিজ্ঞাপনের বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। কৃষ্ণকলি যেটা ওই মৌনতা, মুশকিলটা হচ্ছে আমরা আবার অত বেশি মৌনতাটা ঠিক পেরে উঠি না। অনেক ক্ষেত্রে মনে হয় যেন আরেকটু কথা বলি, সে কথাগুলো যেন আমাদের ধাক্কা দেয়, তোমাকে ধাক্কা দেয়। তখন তুমি হয়তো মাঝরাতে হঠাৎ করে লিখে ফেলছো। তোমার এরকমও হয়েছে, আমরা আড্ডা মেরেছি, দেখেছি তোমার রাস্তা দিয়ে আসছো, কোথাও একটা লাইন মনে পড়েছে, পরে আবার 3-4 দিন বাদে বাড়িতে একটা খুব সুন্দর রান্না হচ্ছে, ওই পরের লাইনটা আবার তখন মনে হচ্ছে। তখন দাদা বলছে, দেখো বাবা, তুমি আবার কবিতা লিখতে বসলো, ওটা আবার নুন বেশি হয়ে যায় না চিনি বেশি হয়ে যায়। আসলে এটা একটা মজা, এই যে প্রাপ্তি। শব্দ তো সব জায়গায় ছড়িয়ে আছে, শব্দকে নিয়ে শব্দ কল্প দ্রুম তো করবো না, বরং শব্দের একটা নির্যাসকে আমরা নেব, শব্দের ছন্দকে খুঁজে নিতে হয়, শব্দের অনুরণনকে খুঁজে নিতে হয়, যেটাকে আমরা ইংলিশে বলি ভাইব্রেশন। প্রত্যেকের কিছু একটা ভাইব্রেশন আছে। এই যে আপনি চুপ করে থাকবেন, তারও একটা ভাইব্রেশন। কিন্তু ওইটা ধরো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে না, প্রিয় দর্শক আমাদের শ্রেষ্ঠতা মাফ করবেন, আমরা যেন বরাবরই এটা হয়, হয়তো এটা আমি ভুল বলতে পারি, আমাদের না জানো তো কৃষ্ণকলি, সেটা আমাদের একটা দুঃখ বিলাস আছে। আমি খুব দুঃখী, এটা খুব বলতে ভালোবাসি। আমার খুব দুঃখময় জীবন, এটা আমি খুব বলতে ভালোবাসি। ফিলোসফিতে একটা কথা আছে, তুমি সুখী হবে বলে আমি দুঃখে আছি, কথা আমি বলতে পারবো না। এটা একটা বিখ্যাত কথা। দুঃখ বিলাস অনেকটা নৌকা বিলাসের মতো, তাই না? একদম। মনে হলো যে আমি আজকে একটু দুঃখ বিলাস করবো, চললাম ভাসতে 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 দুঃখ বিলাস করতে করতে। আমার কিন্তু অনেক টাকা পয়সা আছে, অনেক নাম আছে, ধাম আছে, সব আছে, কিন্তু আমার মনে হলো হঠাৎ করে, আরে এই যে ওরা দুঃখে আছে, কেন আছে, থাক না, ওরা দুঃখে আছে, আমি একদিন একটু দুঃখে থেকে দেখি না কেমন লাগে, আমি একটু অনুভব করি। এই দুঃখ বিলাসের ক্ষেত্রে আবার ধরো যারা কবি, যারা লেখক বানো, যারা সৃজনশীল মানুষ, তারা তো দুঃখে ভেউ ভেউ করে কাঁদতে পারে না, তো পারো না, না দুঃখে কখন ভেউ ভেউ করে কাঁদতে পারে, তখন 3 টাকার পেন, 3 টাকার পেন, তখন বলতে ইচ্ছা করে, ভাসতে হলে ডুবতে শিখতে হয়। কিছু অভিজ্ঞতার জল নাকে মুখে ঢুকলে তবে শূন্য কুম্ভ পূর্ণ হবে, তবেই তো পাবে প্রকৃত অমৃতের সন্ধান। নিজেকে শূন্যের জগতে না নিয়ে গেলে পূর্ণতা পাওয়া বড় কঠিন। আর শূন্যের জগতে নিয়ে যেতে হবে বলেই দুঃখের জগতে যাওয়ার এত প্রবণতা। এই শূন্য আর পূর্ণতার ভেতরে তো একটা অদ্ভুত ফাঁক আছে। এইটা মুশকিলটা হয় কি, এই কবি এবং লেখক সৃজনশীল মানুষেরা, তারা এই শূন্য এবং পূর্ণতার ভেতরে একটা সেতুর কাজ করে। ওই একটা শূন্য থেকে আপনি আছেন, আর আরেকটা সেতুর আরেকটা প্রান্তে সেই কবি বা লেখক হাত নাড়ছেন। তিনি বলছেন, তোমার সুখেও আমি আছি, তোমার দুঃখেও আমি আছি, তোমার ভাবনাতেও আছি, তোমার চিন্তাতেও আছি, তোমার প্রেরণাতেও আছি,
তোমার অনুভবেও আছে, এমনকি তোমার যন্ত্রণাতেও আছে, তাই তো? একদম। যন্ত্রণা যখন বললে অশোকদা, নিজের চোখে থেকে প্রচুর যন্ত্রণা দেখেছি। করোনার সময় রাত 3টে, 3:30, 4টে অবধি আমি জেগে থাকতাম, আমার হাজব্যান্ড ওই সময় ফিরতেন, একদিনও ঘরে থাকতো না। তো এমনও হয়েছে যে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, লোকে মর্নিং ওয়াকে গেছে করোনার সময়, 2 বছর টানা। হ্যাঁ, দাদা তো হ্যাঁ। একটা প্রথিত সেই সময় চিকিৎসক, সেই হিসেবে আমার খুব কাছের একজন প্রিয়জন, আমার মাস্তুতো এক ভাই, একই মাত্র সন্তান তার মায়ের, সে করোনায় মারা গেল। যেদিন মারা গেল তখন তো শ্মশানে যেতে দিত না, আমি ঘরে বসা। তো আমার পেন আপনা আপনি যেন খাতার উপর চলল। মনে হলো এই ছেলেটা অন্তিম শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হয়তো মাকে মনে মনে অনেক কিছু বলেছে। যে মনে হলো যে যে বলার ভাষাগুলো হয়তো বলতে যেতে পারেনি, হতে পারে মনের কলমে অনেক কিছু লিখে গেছে ওর মার জন্য। সে একটা চিঠি লিখে গেছে মার জন্য, শ্রীচরণের সুমা বলে। মা, এখনো আমার শ্বাস চলছে, যদিও খুব ঢিমে তালে, তবু আমি সজ্ঞানে আছি। হয়তো আর বেশিক্ষণ থাকবো না, মনের কলমে লিখছি তাই, যে আমি তুমি শুনতে পাবে, বুঝতে পারবে, যেমন ছেলেবেলায় বুঝতে কখন আমার খিদে পেয়েছে, কখন আমার ঘুম পেয়েছে। মা, তুমি কাঁদছো? কেঁদো, 40টা বছর তো রইলাম তোমার কাছে, কথা দিলাম যদি পুনর্জন্ম বলে কিছু থাকে আবার আসবো তোমার স্নেহর ছায়ায়। মা, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিমান নেই। তোমার মনে আছে মা, অফিস থেকে বাড়ি ফিরলে মুখ দেখেই বলতে, বাবু আজ খুব খাটুনি গেছে না রে, নেই শরবতটুকু নিয়ে। শরবতটা এখন থেকে বাবাকে দিও, বাবারও তো বয়স হয়েছে, একটু খেয়াল রেখো, আমার স্ত্রী সন্তানকে দেখে রেখো। এবার আমি একটু ঘুমাবো না, তুমি আর কেঁদো না, তোমার চোখের জলে আমার অন্তিম যাত্রার পথটা পিচ্ছিল হয়ে যাচ্ছে। আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে মা, যেমন ছেলেবেলায় তোমার কোলে মাথা রেখে ঘুমানোর সময় দিতে। কি শান্তি, শান্তি। ঘুম আসছে, আসছে, আসছে মহাপ্রস্থানের পথ ধরে। কবিকে, লেখককে, সৃজনশীল মানুষকে, তাকে তো সে কিন্তু সবসময় বোধহয় একা, তার নিজের কাছে তো সে একা বটেই। আসলে সে শুধুমাত্র নতজানু হয় তার সৃজনশীলতার কাছে। তোমার একটা কবিতা আমার খুব ভালো লাগার কবিতা, সেটা আমি যে দর্শকদের পড়ে শোনাই। মুক্ত আকাশের তলায় একা, মুক্ত আকাশের তলায় একা, দাঁড়িয়ে থাকাই মুক্তি, দাঁড়িয়ে থাকাই মুক্তি, কারণ স্পর্ধা নেই যে আমাকে দুঃখ বা ক্রোধ দিতে পারে। ছিনিয়ে খেলে মন তো ভরে, কিন্তু পেট ভরে কি? আর যারা বিলিয়ে খায় উপোস তাদের ভয় পায়। জীবন শিক্ষার কঠিন পাঠ সুখের ক্ষেত্রেও একই, শুধু অস্তিত্বটুকু স্বীকার সাক্ষী ভেবে। দেখো এই কবিতাটার ভেতরে তুমি ওই মুক্ত আকাশের তলায় একা একা হয়ে আছো, মাথার উপরে উল্টানো গামলার মতো আকাশটা রয়েছে, সে কিন্তু তোমার নজর করছে। আকাশকে ছেড়ে কিন্তু তুমি কোথাও যেতে পারবে না, সে কিন্তু ওই একটা দৃষ্টির ভাবনা নিয়ে তোমাকে দেখছে। ফলে আকাশ সাক্ষী থাকে আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখ, প্রাপ্তি এবং অপ্রাপ্তির শত্রুতা। ওই যে বললাম, নিজেকে শূন্যের কোঠায় না নিয়ে গেলে পূর্ণতা পাওয়া বড় কঠিন। আকাশ মানে কি? শূন্য। তুমি কি, আকাশ মানে তো অ্যাকচুয়ালি শূন্য। সেই শূন্যটা আমাদের অনেক পূর্ণতা দেয়, কিন্তু নিজেকে তুমি যতক্ষণ শূন্য করতে না পারছো, তুমি সেই শূন্যতাটার পূর্ণতাটাকে নিতে পারবে না। এবং ওই ক্ষেত্রে তো সেটা তো বড় কঠিন কাজ, সেটা তো সারা জীবনের একটা একটা বৃত্ত, যে এটা মনে হলো না যে আমি শূন্যকে জয় করে ফেললাম অথবা আমার কাজ শেষ, তা তো না। কিছুই কঠিন না পৃথিবীতে, শুধু অর্ধাবসায়। হ্যাঁ, তুমি চেষ্টা করতে হবে, তোমাকে তুমি একদিনে পারলে না,
দুদিনে পারলে না, 1 বছরে পারলে না, 10 বছরে পারলে না, জীবনে কোনো না কোনো সময় তুমি ঠিক পারবে। আচ্ছা, তোমার কি মনে হয় না যে দেখো, এই যে লিখছো, লেখার ভাবনা, লেখার সংস্কৃতি, দীর্ঘ দর্শনের ক্ষেত্রে তুমি একটা সময় সরকারি চাকরি করতে পর্যন্ত, একদম। সেই চাকরি তুমি ছেড়ে দিলে, এবং তারপরে তোমার হাজবেন্ড, তিনি অত্যন্ত বাংলার প্রথিতযশা চিকিৎসক, কিন্তু তিনিও কবিতার মানুষ। তার সাথে আড্ডাতেও আমার মাঝে মাঝে এরকম হয়, একসাথে কবিতা আড্ডা হয়ে গেল। আমরা কথা বলবো কি, অন্য আড্ডা করবে কি, আমাদের আড্ডাই হচ্ছে কবিতা। একদিকে তুমি কবিতা পড়ছো, তোমার কর্তা কবিতা পড়ছে, বাড়িতে একটা কবিতার একটা অন্য কবিতার ভূমি তৈরি হলো। দেখো, একটা কথা অনেকেই যেটা বলেন যে যে কোনো দর্শন বা সৃষ্টিশীলতার ক্ষেত্রে না একটা অন্য মায়া আছে। তুমি কি খুব তোমাকে একটু একটু মায়া, বা অন্যভাবেই বলি, তুমি কি খুব আহ্লাদ করে আয়েশ করে লেখালেখি করো? আসলে আমি যে কিভাবে নিজে লেখালেখি করি আমি নিজেও বুঝতে পারি না। লোকে বলে যে সৃজনশীল মানুষরা নাকি একটু মুডি হয়, পাগলাটে হয়। আমাকে অনেকে কথা বলে না, কৃষ্ণ বলি তুই না ভীষণ মুডি, বা তুমি না ভীষণ দিদি মুডি, বা তুমি না ভীষণ একটু পাগলাটে। মানে আমার কোনো সিন নেই। হয়তো সবাই বেড়াতে গেছে, পিকনিকে গেছি, সবাই খাওয়া দাওয়া করছে, করছে, আমি খেতে বসবো, হঠাৎ করে ওইখান থেকে একটা টিস্যু পেপার নিয়ে ব্যাগ থেকে পেনটা বের করে, কৃষ্ণ বলতে কোথায় যাচ্ছ, খাবার দেওয়া হয়ে গেছে, হ্যাঁ দাঁড়ান আসছি, ভাল লাগলো কি, টক 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 টক, ওই লিখে ব্যাগের মধ্যে, মানে শব্দ আক্রমণ করেছে। মানে আমাকে মাঝে মাঝে মনে হয় যে মানে আমার না, মানে লোকে বলে নাইট মেয়ার, আমার না কবিতা মেয়ার আছে। কবিতা মেয়ে, হ্যাঁ, মানে আমার যখন ওটা আসবে, ওই স্বপ্নটা কবিতা, তখন আমাকে লিখতেই হবে। কবিতাঙ্ক, 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 তুমি বাংলার লোক, তোমার মানে শব্দকে ধার করলাম, আমাকে লিখতে কবিতা হবে। আতঙ্ক, আমাকে তখন লিখতেই হবে, ততক্ষণ না লিখবো আমার শান্তি নেই। আমি রাতের পর রাত ঘুমাই না, আমার মাথার পাশে ডায়েরি থাকে, আমি রাতের পর রাত ঘুমাই না, কারণ যতক্ষণ ওটাকে শেষ করতে পারছি আমার মাথায় চিন্তা। কিন্তু অনেক সময় এটা হয় যে যে কবিতা ভাবছো, যে ভাবনা ভাবছো, না উল্টো হয়ে যায়। উল্টো হয়ে গেল। হ্যাঁ হয়ে যায়, হয়ে যায় তো। হাজার হাজার আচ্ছা, নিজের উপর রাগ হয় না তখন? রাগ হয় যে আমি যেটা চাইছি সেটা লিখতে পারলাম না। তাহলে এই যে নিজের উপর যখন রাগ হলো, না সেটা আবার আসবে, ও সেটা হয়তো 1 বছর পরেও আসতে পারে না, কিন্তু আবার উল্টো দিক থেকে তো আমাকে তোমার লবণ চাঁদা কপাল। তার কারণ হচ্ছে যেটা যেটা লিখতে চাইছিলে সেটা হলো না, আবার নতুন লেখা তো হয়ে গেল, নতুন লেখা হয়ে তাহলে সেটা তো একটা প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ সেটা তাহলে ওই অপ্রাপ্তির জ্বালাতে প্রাপ্তি, একদম। এই তো আর এক সাংঘাতিক কাণ্ড। একদম শেষে প্রিয় দর্শক আপনাদের বলি যে শেষ মানে ওই যে বললাম, সময়ের হিসেব এখন আমাদের হিসেবে হতেই হচ্ছে, উপায় নেই। দেশে এবং বিদেশে প্রচুর মানুষ আজকের অনুষ্ঠান দেখলেন। বাংলাদেশে আমাদের যে সমস্ত প্রিয় দর্শকরা আছেন, আমরা তাদের কাছে প্রতি মুহূর্তে কৃতজ্ঞ থাকি, তার কারণ তারা এই অনুষ্ঠান দেখে মতামত দেন, এবং এই অনুষ্ঠান আবশ্যিকভাবে ইউটিউবে আপলোড করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই আড্ডাটা কতটা বেহিসেবি হলো, অথবা কোনো বেহিসেবি কথা বললাম কিনা, কৃষ্ণকুলির সাথে কথা বলে, কৃষ্ণকুলি নামটা যেটা তোমার নামের সাথে বুঝলে ওই একটা ব্যাপার আছে, অনেকটা ওই বেতসপাতার মতো ব্যাপার আছে, তো এটা যতই বলো না কেন, তো এটা একটা প্লাস পয়েন্ট। যখন মা মাসটা নামকরণ করেছিলেন তখন তো মা বোঝেননি মেয়ে শেষ পর্যন্ত একটা পাগল কবি হবে, শেষে কন্যা কিন্তু একজন পাগল কবি হলো। তোমার এত পুরস্কার, এত ভাবনা, এত সংস্কৃতি, আয়েশি করে লেখা, আয়েশি করে ভাবনা, শারীরিক অনেক প্রতিবন্ধকতার ভেতরে লেখার নিয়ে বেঁচে থাকা, এই বেঁচে থাকার ইচ্ছে শক্তিকে নিয়েই তোমার ভাবনা আরও অনেক বেশি মানুষকে ইচ্ছে শক্তির ইতিবাচকতার দিকে নিয়ে যাবে, এই বিশ্বাস আমার রইল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখিত আমি ফোন করবেন, SMS পাঠাবেন, এবং আবশ্যিকভাবে আমাদের এই ভাবনার সূত্রের সাথে চালিয়ে থাকবেন। মাকে আমি মাই বলি, মাকে আমি মাই বলি, মাম্মি বলি ডাকি না। জানেন দিদি, আমার না ঠিক ইংরেজিটা আসে না। ড্যাডি ড্যাড বলবো কেন, বাবা বললে তো কেউ হাসে না। জানেন দিদি, আমার না ঠিক ইংরাজিটা আসে না। স্কাই ব্লু, টি গ্রিন এসব আমি বলি না। নীল আকাশ, সবুজ বৃক্ষ ছায়ায় ভেসে যেতেও ভুলি না। জানেন দিদি, আমার না ঠিক ইংরেজিটা আসে না। ট্রাফিক সিগন্যালে আটকে গিয়ে ওই নীল লাল বাতিটাই বলি যা। জানেন দিদি, আমার না ঠিক ইংরেজিটা আসে না। পোয়েম, পোয়েট, লিরিক্স এসব শুনলে হেসে বাঁচি না। কবিতায় ছন্দ মিলাতে বাংলায় পিছপা কখনো হটি না। জানেন দিদি, আমার না ঠিক ইংরেজিটা আসে না।